আগামী নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা। জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনের পর এই কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, যে এলাকাতে সংক্রমণ বাড়বে প্রয়োজনে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। করোনার সংক্রমণ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি জানান, কোনো স্কুলের শিক্ষার্থীর করোনার উপসর্গ দেখা দিলে ওই শ্রেণীর সবার পরীক্ষা করানো হচ্ছে। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আরও ৩ সপ্তাহ পর। শতকরা 5-এর নিচে নেমে এসেছে, তারপরেও কিন্তু অতিমারি চলমান সারা বিশ্বে, এবং প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ আসা মাত্রই আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আমি আগেই বলেছি, কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব, কোনো দ্বিধা করব না। কেবল মিয়ানমারের প্রত্যাবাসনের মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া সম্ভব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে একথা আবারও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-মুক্ত বিশ্ব গড়তে টিকা বৈষম্য দূর করারও আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে মতভেদ ভুলে সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। কোভিড মহামারীর ভয়াবহতা থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে ১৭তম বারের মতো বাংলায় দেয়া এই ভাষণে উঠে আসে দেশের সাম্প্রতিক অগ্রগতির উপাখ্যান সহ বৈশ্বিক নানা ইস্যু। কোভিড বাস্তবতায় আন্তর্জাতিক নানা সংকট থেকে উত্তরণে রাখেন ৬টি সুনির্দিষ্ট প্রস্তাবনা। আহ্বান জানান টিকার সার্বজনীন ও সাশ্রয়ী প্রাপ্যতা নিশ্চিতের। কোভিড মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে জলবায়ু প্রসঙ্গ। এক্ষেত্রে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান তার। তাই আমি ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হবার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান। আমি আগেও বলেছি, আবারও বলছি, রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণে গৃহীত সকল কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে। আফগানিস্তান ইস্যুতেও কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। জানান, দেশটির আর্থসামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। যে আফগানিস্তানের বিনির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণ আফগানিস্তানের জনগণের উপরই নির্ভর করে। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। সার্বজনীন বিষয়ে বিশ্বের সব দেশকে একসাথে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সবাই হাতে হাত মিলিয়ে। সাদবিন শফিক, চ্যানেল 24। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের সুনাম নষ্টকারীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অবৈধ অর্থ উপার্জনকারী দল বিএনপি নির্বাচনে ভয় পায়। অভিযোগ করেন, সজীব ওয়াজেদ জয়কে হত্যার উদ্দেশ্যে আমেরিকায় FBI এর এজেন্ট ভাড়া করেছিল বিএনপি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে সরাসরি অংশ না নিয়ে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার শুরুটা ছিল জিয়াউর রহমানের হাত ধরেই, তাই নির্বাচনকেও ভয় পায় বিএনপি। ভোটের ক্ষেত্রে মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলা, ভোট চুরি করার যে প্রক্রিয়া সেটা তারই শুরু করা, জিয়াউর রহমান এটা শুরু করে গেছে। বিএনপির যদি সেই শক্তি থাকতো তো তারা তো ইলেকশন করতো, তারা তো ইলেকশনের নামে মাঝপথে অমনি
বাড়ে। এই যে মাঝপথে যে তারা পিছু হটে চলে যায়, যখন মনে করে যে আর জিতবে না, তখনই পেছনে থেকে পালায়। তারা ক্ষমতাটাকে ভোগের জায়গা বানিয়েছে। ক্ষমতাটাকে তারা তাদের নিজেদের ভাগ্য গড়ার জায়গা বানিয়েছে। আর প্রধানমন্ত্রী আমাদের জানান, দেশে তার একটা ছেলেকে দেশ হত্যার গড়ে উদ্দেশ্যে তোলার নজির কালো টাকা পৃথিবীতে উপার্জনকারী খুব কমই বিএনপি আছে। বিদেশি গোয়েন্দা শুধু সংস্থার তাই না, এজেন্ট ভাড়া আমাদের করেছিল। মিত্র বাংলাদেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা এত অর্থ বানিয়েছে যে এফবিআই লোক তারা হায়ার করে ফেলেছিল, যেটা এফবিআই এর কাছেই ধরা পড়ে। আর সেই মামলা করতে যেয়ে সেখানে ধরা পড়ে যে এই বিএনপি অর্থ দিয়েছে জয়কে এই আমেরিকায় বসে তাকে কিডন্যাপ করা, তাকে হত্যা করা। এটা আমরা জানতাম না। ওই কেস চলার পরেই সেই রায়ে বেরিয়েছে এদের নাম পর্যন্ত। তো এই অর্থগুলি তাদের আসে কোথা থেকে? বিদেশের মাটিতে বসে যে দেশের সরকারকে সুনাম নষ্টকারীরা উচ্চ আদালত স্বাধীনতায় অবৈধ বিশ্বাসী ঘোষণা নয় বলেও করেছে। মন্তব্য করেন আর প্রধানমন্ত্রী। যারা জনগণ দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা যখন কাজ করে বাংলাদেশকে আজকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, আর এদের কাজ হচ্ছে বাংলাদেশকে কিভাবে খাটো করবে। এই অবৈধ বিএনপি তাদের চোরা টাকা, ওই টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে কোনো লাভ হবে না। আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায়, এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। করোনার আঘাতে কিছুটা থমকে যাওয়া উন্নয়ন কাজ চলমান রাখতে প্রবাসীদের সহযোগিতা চান সরকার প্রধান। বাংলাদেশের যে উন্নয়নের চিত্রটা, সেটাও মানুষের কাছে তুলে ধরবেন। মুরসালিন জুনায়েদ, আজকের চ্যানেল বাংলাদেশ 24, ঢাকা। সারা স্টেট অফ দি আর্ট ডিজাইন আপনার স্বপ্নের ফ্রিজ ওয়ালটন। আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে কর্ণফুলী টানেলের উদ্বোধন ও মেট্রো রেল 6 এর নির্মাণ কাজও শেষ হবে। সকালে আশুলিয়ার DEPZ এক্সপ্রেসওয়ের টেস্ট পাইলিংয়ের উদ্বোধন শেষে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে সবাইকে সতর্ক করেন তিনি। এক্সপ্রেসওয়ের কাজ চলাকালীন জনভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 16,900 কোটি টাকা। 2026 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। যে আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প মেট্রো রেল প্রকল্প MRT লাইন 6ও আগামী বছর সমাপ্ত হওয়ার কথা। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে অস্ত্রের জোরে টিকে আছে সরকার। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সভায় এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে আশা রাখতে হবে, সংগঠিত হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, ভয়াবহ দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী বছরের মধ্যে কক্সবাজারের সাথে ভারতের দার্জিলিংয়ের রেল যোগাযোগ শুরু হতে পারে। ফেনীতে সংক্ষিপ্ত সমাবেশে এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশের মিটার গেজ রেলপথকে ব্রড গেজে রূপান্তর করা হবে। এতে ঘন্টায় 120 কিলোমিটারের বেশি গতিতে চলবে ট্রেন। 2022 সালের ডিসেম্বরের আগেই কক্সবাজারের সাথে যুক্ত হচ্ছে সারা দেশের রেলপথ। কুমিল্লা লাকসাম রেল লাইন উদ্বোধনের পর সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী। প্রয়োজন কেবল একটু সহযোগিতার, তবেই ঘুরে দাঁড়াতে পারে যে কেউ। খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার, আর সাফল্যের দেখা পায় হাজারো স্বপ্ন। মহামারীতে সব হারানো এমন বেশ কিছু পরিবারকে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছে মানবতার আহার ফাউন্ডেশন। সুই সুতোর ফোড়ন, চেষ্টা কেবল সচ্ছল জীবনের। মহামারীকালে অসুস্থ বাবার অসহায়ত্ব আর হাজারো সীমাবদ্ধতায় থমকে যায় সব। একটু আলোর অপেক্ষাও যেন ছিল বাক্সবন্দি।
শত শত নেইয়ের মাঝে ছিল শুধুই দীর্ঘশ্বাস। করোনা যখন আসছিল তখন আমার আব্বু আমার রোজগার চলে গেছিল, তখন মনে হয়েছিল আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যাবে। চক্ষু লজ্জায় পাতা হয়নি হাত, অনাহারে প্রহর গেছে ভয় আর আতঙ্কে। এমনই দুঃসময়ে ত্রাতা হয়ে এগিয়ে আসে মানবতার আহার ফাউন্ডেশন। এই মেশিনটা আমি পাইলাম, তখন থেকে মেয়েটার টেনশনটা একটু কমছে, আমারও একটু করে হালকা পাতলা যাই হোক আমরাও কামাই করি এখন। জীবনের চরম সিদ্ধান্তের অপেক্ষায় থাকা অনেকেই শুরু করেছেন নতুন অধ্যায়। একটু সহায়তায় হয়ে উঠেছেন স্বাবলম্বী। চলতে পারি না, মানুষের ভাড়া গাড়ি চালাই, মানুষের দেখা করে দেয়া সংসার চালাতে পারি না, বাচ্চাকে চিকিৎসাও করতে পারি না। এটা আনার পরে ইনকাম চলতেছে, নিজের সংসার চলতেছে, বাচ্চা চিকিৎসা চলতেছে, একটু টেনশন একটু কমে গেছে। 10 তরুণের উদ্যোগে দৈনিক আহার জোগানের মধ্য দিয়ে 1 বছর আগে যাত্রা শুরু। স্বল্প আয়ের দৃঢ় হাতগুলো পূর্ণ করতে থাকে দারিদ্র্যের শূন্যতা। দৈনিক আহারের সাথে স্বাবলম্বী প্রকল্প খুলে দেয় নতুন সম্ভাবনার দুয়ার। দিতে দিতে একটা সময় মনে হচ্ছে যে দিচ্ছি তো কত দিব, তো তার চেয়ে বরং যদি একটা পরিবারের একজনকে স্বাবলম্বী করে দেওয়া যায়, ওই পরিবারটা সারা জীবনের জন্য হয়তো দাঁড়িয়ে গেল। লকডাউনে বেকারের সংখ্যা বেড়েছে, সেই তুলনায় এই ধরনের কাজের সংখ্যা খুব কম। তো আমার মনে হয়েছে যে যদি বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে আমরা এই জায়গাটাতে আরো ভালো কাজ করতে পারবো। মানবতার আহারের মতো করোনাকালে স্বল্প আয়ের মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছে অনেক তরুণ। তাদের আহ্বান, সমাজের বিত্তবানদের পাশাপাশি এগিয়ে আসুক প্রতিটি মানুষ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম। মিনহাজ, বিসিবি নির্বাচনের আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। গত বিদায়ী কমিটিতে যারা ছিলেন বা যারা নতুন করে প্রার্থী হতে চান তারা সবাই কিন্তু বিসিবি কার্যালয়ে এই মুহূর্তে উপস্থিত আছেন। তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন, বিকাল 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। তো বিসিবি নির্বাচন কয়েকটি ভাগে হয়, কয়েকটি ক্যাটাগরিতে হয়। একটি ক্যাটাগরি হচ্ছে বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থা যে ক্যাটাগরি। এখানে 71 জন ভোটার আছেন 64 জেলার ক্রীড়া সংস্থা এবং 60টি বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই 71 জন ভোটার 10 জন ডিরেক্টর নির্বাচন করেন। তো সেই জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশিরভাগ ডিরেক্টরের, কারণ 2-1টি জায়গায় নির্বাচনের সম্ভাবনা আছে। যেমন হচ্ছে রাজশাহী, সেখানে খালেদ মাসুদ পাইলট, যিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছেন এবং পরিচালক পদে প্রার্থী হয়েছেন, সেখানে নির্বাচন হতে পারে। তার প্রতিদ্বন্দ্বী হবেন যিনি বিদায়ী কমিটির কাউন্সিলর স্বপন চৌধুরী হবেন তার। আর অন্যান্য জায়গায় যে বিভাগীয় ক্রীড়া সংস্থা বা জেলা ক্রীড়া সংস্থা, সেখানে নির্বাচনের খুব একটা সম্ভাবনা নাই। আর ঢাকা বিভাগীয় যে ক্রীড়া সংস্থা বা তার ঢাকা জেলার যে কাউন্সিলর আছেন, সেখানেও হয়তো নির্বাচনের সম্ভাবনা আছে। আর আরেকটি ক্যাটাগরি হচ্ছে যে ঢাকার ক্লাব পাড়ার যে ভোটাররা যে কাউন্সিলর যে ডিরেক্টরদেরকে নির্বাচন করেন, এখানে 12 জন ডিরেক্টর নির্বাচিত হন। সেখানেও খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কিন্তু আভাস আমরা এখানে দেখতে পাচ্ছি না। আরেকটি হচ্ছে ক্যাটাগরি 3, সেই ক্যাটাগরি 3-এ কিন্তু একটা চমক আজকে আমরা দেখতে পেলাম। সেখানে গতবার খালেদ মাহমুদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন। এবার তার একজন প্রতিদ্বন্দ্বী তাকে চ্যালেঞ্জ করার জন্য এখানে দাঁড়িয়েছেন। তিনি হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, যিনি বিকেএসপির কাউন্সিলর হয়ে এখানে ডিরেক্টর পদে নির্বাচন করছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ। মিনাজ, ধন্যবাদ। বিসিবি নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। ই কমার্স কেলেঙ্কারি নজরদারি ও ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থ রক্ষায় হাইকোর্টে রিট হয়েছে। গত বৃহস্পতিবার ই অরেঞ্জের 33 ভুক্তভোগীর পক্ষে তাদের আইনজীবী এই রিট আবেদন করেন। এতে বিবাদী করা হয়েছে বাণিজ্য ও অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ মোট 16 জনকে। রিট আবেদনে 33 জন ভুক্তভোগী গ্রাহকের 16 কোটি টাকা মূল্যের ভাউচার এবং বিভিন্ন দ্রব্যের ক্রয়াদেশ সংযুক্ত করা হয়েছে। একই সাথে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা সেটিও তদন্তের আবেদন করা হয়েছে। ভারতে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি কমলা হাসেন মারা গেছেন। ভোর রাতে দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 75 বছর। কিছুদিন আগে ক্যান্সার শনাক্ত হয়েছিল তার। 70-এর দশক থেকে নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন কমলা।
2002 সালে সঙ্গত নামে একটি নারীবাদী নেটওয়ার্ক গঠন করেন তিনি। এর মাধ্যমে প্রান্তিক আদিবাসী নারীদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিতেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় গুলাব। এতে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি নিম্নচাপের সৃষ্টি ঘূর্ণিঝড়টি উত্তর মধ্য বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু এলাকাও। পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় 15টি ও কলকাতায় 4টি সাহায্যকারী দল মোতায়েন করেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর। আগামী মঙ্গলবার হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ দক্ষিণের বেশিরভাগ জেলায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এই ছিল চ্যানেল 24-এর দুপুর 2টার খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। সুস্থ থাকুন, মাস্ক পরুন।